আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ইংরেজি ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা অক্সিলারি ভার্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখো ভার্ব মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায় সেই বিষয়গুলো নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখো এবং খাতাতে নোট করে নেবে, পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব যেটা বলি আর কি, তো সেই সম্পর্কে জানার আগে কতগুলা সেন্টেন্স দেখো। কতগুলো সেন্টেন্স আমি বোর্ডে লিখেছি, এই সেন্টেন্সগুলোর দিকে একটু লক্ষ্য রাখো। যেমন দেখো, দ্য কাউ গিভস মিল্ক। তারপরের সেন্টেন্স কাউজ গিভ মিল্ক। এখানে দেখো যেগুলো কালার করা আছে, ভার্বগুলোর দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ, তারপরে she learns Arabic, I learn Arabic, they are learning Arabic। এই বাক্যগুলোর দিকে একটু লক্ষ্য রাখো। আরো কতগুলো সেন্টেন্স দেখো, যেমন হচ্ছে he reads grammar, we read grammar, you are reading grammar। এই সেন্টেন্সগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখো সেন্টেন্সের ভার্বগুলোর কিন্তু রূপ কিন্তু একই রকম নেই। কোনো ভার্ব বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, কোনো ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, কোনো ভার্বের সঙ্গে দেখো আইএনজি যুক্ত হয়েছে। হ্যাঁ, এবং সেই সঙ্গে সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ হচ্ছে, টেন্স চেঞ্জ হচ্ছে। এই ভার্বগুলোকে আমরা মেন ভার্ব বলবো সেন্টেন্সে, বা ফাইনাইট ভার্ব বলা হয়। তাহলে ফাইনাইট ভার্ব আর মেন ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বগুলো সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার পার্সন এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে চেঞ্জ হয় এবং টেন্স অনুসারেও চেঞ্জ হয়। সেই ভার্বগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব আর ফাইনাইট ভার্ব আর মেন ভার্ব। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সে আমরা দেখছি, দেখো দ্য কাউ গিভস মিল্ক। কাউ হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তারপরে দেখো কাউজ গিভ মিল্ক, এই সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু পারসনটা থার্ড পারসন লিখেছে, প্লুরাল লিখেছে কাউজ। হ্যাঁ, তাহলে নাম্বার যখন চেঞ্জ হচ্ছে, সিঙ্গুলার প্লুরালের বিষয়টা যখন আসছে, তখন কিন্তু ভার্ব চেঞ্জ হচ্ছে। প্রথমে ভার্বের সঙ্গে এস যোগ হচ্ছে, গিভস, তারপরে আর এস যোগ হচ্ছে না। এরকম ভাবে যে ভার্বগুলা সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে চেঞ্জ হয় এবং টেন্স অনুসারেও পরিবর্তন হয়, সেই ভার্বগুলাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ ইজ কন্ট্রোলড বাই দ্য নাম্বার পার্সন and tense। ঠিক আছে, তাহলে যে ভার্ব নাম্বার পার্সন টেন্স দ্বারা পরিবর্তিত হয় সেই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। আচ্ছা, আরো কতগুলা ভার্ব দেখো, আরো কতগুলা ভার্ব যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখো এই ভার্বগুলার কেমন প্রকৃতি বা কেমন বৈশিষ্ট্য আমরা দেখি। যেমন হয়তো বললাম যে all animals sleep, all animal sleep। এখানে স্লিপটা কালার করা আছে, দেখো স্লিপ হচ্ছে ভার্ব। তারপর হয়তো বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, বার্ডস ফ্লাই। তারপর হয়তো বললো ওয়াটার বয়েলস, জল ফুটে। হ্যাঁ, ওয়াটার বয়েলস।
তারপরে দেখো হুইট গ্রোস হেয়ার, এখানে গম গম উৎপাদিত হয়, হুইট গ্রোস হেয়ার। তারপরে ডোন্ট মুভ, আর একটা সেন্টেন্স ডোন্ট মুভ, এবং ভার্বগুলো সব কালার করা আছে, লক্ষ্য রাখো। রাইস সেলস চিফ, রাইস সেলস চিফ মানে খুব সস্তাতে চাল বিক্রি হয় এরকম বোঝাচ্ছে তোমার। বা রাইজ আর্লি মানে একটু সকাল সকাল উঠো, রাইজ আর্লি। হ্যাঁ, সিট হেয়ার এখানে বসো। বা হয়তো ফ্লাওয়ার্স গ্রোজ ইন আওয়ার গার্ডেন, ফ্লাওয়ার্স গ্রো ইন আওয়ার গার্ডেন, দ্য ট্রি ফলস, দ্য ট্রি ফলস। এই ভার্বগুলো দেখো, এই ভার্বগুলোও কিন্তু নাম্বার পার্সন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভার্ব চেঞ্জ হচ্ছে। এইগুলো কিন্তু সেন্টেন্সের মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা বলে থাকি। কিন্তু আগের যে বাক্যগুলো বললাম সেই বাক্যগুলোর সঙ্গে এই বাক্যগুলোর ডিফারেন্সটা কি? আগের বাক্যগুলো দেখো, আগের সেন্টেন্সগুলোতে একটা করে অবজেক্ট ছিল, একটা করে অবজেক্ট ছিল, ঠিক আছে? আর পরের সেন্টেন্সগুলোতে দেখো অবজেক্ট নেই, সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখছি কি ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব যেটা, সেটার অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে? তো এই ফাইনাইট ভার্বের মধ্যে যখন অবজেক্ট থাকে তখন সেই ফাইনাইট ভার্বগুলোকে আমরা নাম দিই ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের ধারণাটি ক্লিয়ার হলো, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এবার বাংলাতে এগুলোকে আমরা কি বলি? সকর্মক ক্রিয়া বলি। আর ফাইনাইট ভার্বকে আমরা বলি সমাপিত ক্রিয়া। আর এই পরের বাক্যগুলো যেগুলো দেওয়া হলো দেখো, এই ভার্বগুলোর কিন্তু কোনো অবজেক্ট নাই, এইগুলাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, এইটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার বিষয় হচ্ছে দেখো, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে বললাম, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব must have an object, and intransitive verb does not contain any object. তাহলে intransitive verb এর অবজেক্ট থাকে না, transitive verb এর অবজেক্ট থাকে, এটা হচ্ছে কোশ্চেন, তাই তো? আচ্ছা, এবার বিষয় হচ্ছে অবজেক্ট আমরা কিভাবে চিনব সেন্টেন্স, হাউ টু আইডেন্টিফাই অ্যান অবজেক্ট ইন সেন্টেন্স, বা হোয়াট পার্টস অফ স্পিচ আর জেনারেলি ইউজড অ্যাজ অবজেক্ট ইন সেন্টেন্সেস। সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ গুলো অবজেক্ট হিসেবে কাজ করে, এইটা একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তো এখানে দেখো অবজেক্ট সেন্টেন্সে তোমার অবজেক্ট কোনগুলো হয়, কোন পার্টস অফ স্পিচ গুলো অবজেক্ট হিসেবে কাজ করে, সেটা একটু আমাদের ক্লিয়ার হলে বিষয়টা সহজ হয়ে যাবে। দেখো এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, একটু সহজ বিষয়। হ্যাঁ, তাহলে অবজেক্ট হচ্ছে তোমার যেগুলা নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট যে সমস্ত পার্টস অফ স্পিচ সেইগুলা সাধারণত অবজেক্ট হিসেবে কাজ করে। আমরা ফর্মস অফ অবজেক্টস এইটা একটু যদি আলোচনা করি একটা একটা করে, কতগুলো সেন্টেন্স দেখো, এই সেন্টেন্সগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, যেমন হয়তো হচ্ছে নাউন তোমার অবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? যেমন একটা एग्जांपल এক নম্বরে দেখাচ্ছে নাউন ক্যান বি ইউজড অ্যান অবজেক্ট ইন এ সেন্টেন্স। যেমন হয়তো বললাম যে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। তারপরে হু ডিড ইট, না এটা হু ডিড ইট এটা পরে দেখাচ্ছি। দেখো আই স এ স্নেক, আর একটা বাক্য আই স এ স্নেক। তারপর হয়তো বললাম যে রামা কিল্ড রাবণা, মানে রাম রাবণকে হত্যা করেছিল। এই তিনটি সেন্টেন্সে দেখো অবজেক্ট নাউন কিন্তু অবজেক্ট হয়েছে। নাউন অবজেক্ট হয়েছে, যেমন হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল, তাহলে দি ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ডিডটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তারপরে সেন্টেন্সে আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম, কি দেখেছিলাম? এ স্নেক, এ স্নেকটা অবজেক্ট। তারপরে রামা কিল্ড রাবণা, তাহলে রাবণাটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট মানে to identify an object in a sentence, the verb will have to be questioned with what or whom. ভার্বকে হোয়াট বা হোম দ্বারা কোশ্চেন করলে যে অ্যানসারটা পাওয়া যায় সেটা তোমার অবজেক্ট হয়।
ঠিক আছে, the verb has to be questioned with what or whom, and the response which will be obtained will be its object. যেটা অবজেক্ট আমরা অ্যানসারটা পাবো হোয়াট বা হোম দ্বারা কোশ্চেন করলে ভার্বকে, সেই রেসপন্স বা অ্যানসারটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে এখানে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল? দি ওয়ার্ক, কাজটা করেছিল, অবজেক্ট। তাহলে এইভাবে আমরা অবজেক্ট খুঁজে বের করবো। তাহলে নাউন তোমার অবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রোনাউন অবজেক্ট হিসেবে কাজ করে, প্রোনাউন অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আরো কতগুলো एग्जांपल যেমন আছে আই লাভ হিম, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। তাহলে হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, এখানে প্রোনাউন। তারপরে হু ডিড ইট, এটা কে করেছিল? হু ডিড ইট, ইটটা হচ্ছে এখানে অবজেক্ট, ইটটা হচ্ছে এখানে প্রোনাউন। তারপরে হি নোজ মি, সে আমাকে চিনে বা সে আমাকে জানে, হি নোজ মি, মিটা হচ্ছে অবজেক্ট, এটা প্রোনাউন, ঠিক আছে। এবার দেখো ইনফাইনিটিভ, ইনফাইনিটিভ অবজেক্ট হিসেবে কাজ করে। ইনফাইনিটিভ এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। ইনফাইনিটিভ ভার্বের আগে টু যুক্ত করতে হয়, তাহলে সেটা ইনফাইনিটিভ হয় তোমার। হ্যাঁ, তারপরে জিরান্ড অবজেক্ট হিসেবে কাজ করে। একটা করে एग्जांपल দিচ্ছি, এগুলো পরে আলোচনা করা হবে তোমার। যেমন দে ওয়ান্টেড টু গো, তারা যেতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু গো, ঠিক আছে। দে ওয়ান্টেড টু গো, ট্রাই টু কাম আর্লি, তাহলে এই যে টু গো এটা হচ্ছে অবজেক্ট, ইনফাইনিটিভ অবজেক্ট। ট্রাই টু কাম আর্লি, আগে আসার চেষ্টা করো, কি চেষ্টা করো? আগে আসার চেষ্টা করো, টু কাম আর্লি। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি মানে টু যুক্ত করতে হচ্ছে প্রথমে, তাহলে সেটা ইনফাইনিটিভ হয়ে যাচ্ছে। তাহলে ইনফাইনিটিভ অবজেক্টের মতো কাজ করে। জিরান্ড অবজেক্টের মতো কাজ করে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে জিরান্ড হয়, ঠিক আছে। যেমন একটা एग्जांपल যদি যাই, মানে আই লাইক রিডিং নোভেলস, আই লাইক রিডিং নোভেলস, আমি নোভেল পড়া পছন্দ করি। রিডিং নোভেল, নোভেল পড়া, তাহলে রিডিং নোভেল, রিডিং নোভেলটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা জিরান্ড অবজেক্ট হয়ে যাচ্ছে। বা হয়তো বললাম হি বিগান ওয়ার্কিং হার্ড, হি বিগান ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করা শুরু করেছিল, ওয়ার্কিং হার্ডটা হচ্ছে অবজেক্ট, জিরান্ড অবজেক্ট হচ্ছে। তারপরে তোমার নাউন ফ্রেজ অবজেক্ট হিসেবে কাজ করে সেন্টেন্সে। যেমন আই ডোন্ট নো হাউ টু সুইম, আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার করতে হয়, সাঁতার কাটতে হয়। তাহলে কি জানি না? হাউ টু সুইম, হাউ টু সুইম এটা হচ্ছে নাউন ফ্রেজ, একগুচ্ছ শব্দ উইদাউট এ ফাইনাইট ভার্ব, তাকে আমরা ফ্রেজ বলি। তাহলে নাউন ফ্রেজ। বা টেল মি হোয়ার টু রাইট, বলো কোথায় লিখবো, কোথায় লিখতে হবে। টেল মি হোয়ার টু রাইট, তাহলে হোয়ার টু রাইট এটা হচ্ছে তোমার এটা তোমার নাউন ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। নাউন ফ্রেজ তাহলে অবজেক্ট হিসেবে কাজ করে। বা হয়তো নাউন ক্লজ এবার অবজেক্ট হিসেবে কাজ করে। নাউন ক্লজ একটা एग्जांपल দেখো, দেন এভরিবডি নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, সবাই জানে যে পৃথিবী গোলাকার। এভরিবডি নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আই নো দ্যাট 2 টু মেক 4, আমি জানি যে 2 এর 4 হয়। তাহলে কি জানি? যে দ্যাট 2 টু মেক 4, এটা হচ্ছে তোমার নাউন ক্লজ, এটা অবজেক্টের মতো কাজ করছে। তাহলে এই সমস্ত পার্টস অফ স্পিচ গুলো অবজেক্ট হিসেবে কাজ করে সেন্টেন্সে। নাউন অবজেক্ট হয়, প্রোনাউন অবজেক্ট হয়, জিরান্ড অবজেক্ট হয়, ইনফিনিটিভ অবজেক্ট হয়, নাউন ফ্রেজ অবজেক্ট হয়, নাউন ক্লজ অবজেক্ট হয়। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব আমাদের মানে আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম এর আগে। তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, এটা আমরা জানলাম। এখন আমরা দেখো ট্রানজিটিভ ভার্ব মানে ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট যে হয়, সেই অবজেক্টগুলোর কিছু কিছু নাম আছে, একটা বিশেষ বিশেষ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট আছে, ফ্যাক্টিটিভ অবজেক্ট যেমন তিনটি ভার্ব, যেমন হচ্ছে কল, বা হয়তো মেক, থিঙ্ক। হ্যাঁ, কল মানে ডাকা, মেক তৈরি করা, থিঙ্ক মানে চিন্তা ভাবনা করা। একটা एग्जांपल যদি এই ভার্বগুলো দি করি, দে মেড হিম ক্যাপ্টেন বা দে মেড হিম প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে মানে ফ্যাক্টিটিভ অবজেক্ট কাকে বলা হয়? কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও যদি অর্থ ক্লিয়ার না হয়,
তখন বাড়তি কিছু শব্দ আরো যোগ করতে পারে তিনি, সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। যেমন দে মেড হিম ক্যাপ্টেন যদি আমরা বলি, দে মেড হিম, তাহলে দে সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট, দে মেড হিম, তারা তাকে তৈরি করেছিল। সেন্টেন্সের অর্থটা মানে ক্লিয়ার হচ্ছে না, আনক্লিয়ার থেকে যাচ্ছে। এইটাকে দে মেড হিম, তারা তাকে তৈরি করেছিল, কি তৈরি করেছিল, অর্থ ক্লিয়ার হচ্ছে না। এবার যদি বলি দে মেড হিম ক্যাপ্টেন, দে মেড হিম প্রেসিডেন্ট, দে মেড হিম চেয়ারম্যান, তাহলে অর্থটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এই যে বাড়তি শব্দটা আমরা যোগ করলাম, ক্যাপ্টেন বা চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এবার এই যে ক্যাপ্টেন বা চেয়ারম্যান, এটা কাকে বোঝাচ্ছে তোমার? দে মেড হিম, অবজেক্টকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম কমপ্লিমেন্ট যখন অবজেক্টের সঙ্গে রিলেটেড হয়, অবজেক্টিভ কমপ্লিমেন্টটা ফ্যাক্টিটিভ অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে ট্রানজিটিভ ভার্বে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ট্রানজিটিভ ভার্বের তোমার রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে। রিফ্লেক্সিভ ভার্ব মানে সেলফ যুক্ত কোনো অবজেক্ট যদি থাকে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। যেমন হি ডিড ইট হিমসেলফ, হি ডিড ইট হিমসেলফ, সেটা নিজেই করেছিল, হি ডিড ইট হিমসেলফ। এই হিমসেলফটা হচ্ছে এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট, ঠিক আছে? এই রিফ্লেক্সিভ অবজেক্ট মানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না, এটা মাথায় রাখতে হবে। আর আগে যারা ফ্যাক্টিটিভ অবজেক্ট দেখলাম, ফ্যাক্টিটিভ অবজেক্টও কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে ব্যবহার হয় না, ঠিক আছে? তারপরে দেখো হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল, হি হার্ট হিমসেলফ, হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, তাহলে মাইসেলফটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট কিন্তু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়। আর একটা হচ্ছে কোঅগনিট অবজেক্ট, সমধাতুজ কর্ম আমরা যেটাকে বলি, মানে অবজেক্ট যখন একই ভার্ব থেকে মানে তৈরি হয় আর কি, উৎপত্তিটা ভার্ব এবং অবজেক্টের যখন একই শব্দ থেকে হয়, তখন সেটাকে কগনিট অবজেক্ট বলা হয়, আর ভার্বটাকে কগনিট ভার্ব বলা হয়। যেমন হয়তো বললাম যে শি ড্রিমড এ ড্রিম, সে একটা স্বপ্ন দেখেছিল, শি ড্রিমড এ ড্রিম। তাহলে ড্রিমটা হচ্ছে ভার্ব পাস্ট টেন্সে, আর ড্রিমটা হচ্ছে অবজেক্ট, ভার্ব অবজেক্ট একই শব্দ থেকে এসেছে। তাহলে শি ড্রিমড ড্রিম, এটা হচ্ছে ড্রিমটা হচ্ছে এখানে কগনিট অবজেক্ট, আর ড্রিমটা হচ্ছে কগনিট ভার্ব। বা হয়তো বললাম দে র্যান এ রেস, তার একটা প্রতিযোগিতায় দৌড়েছিল, দে র্যান এ রেস। তাহলে র্যানটা হচ্ছে কগনিট ভার্ব, আর রেসটা হচ্ছে কগনিট অবজেক্ট। তাহলে এটা মানে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু সবই মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব বা মানে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তোমার অবজেক্ট যেহেতু আছে, ঠিক আছে? বা শি স্যাং এ সং, সে একটা গান গেয়েছিল, তাহলে স্যাং আর সং এটা একই মানে শব্দ থেকে এসেছে, ঠিক আছে? তাহলে সংটা হচ্ছে কিন্তু কগনিট অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কগনিট অবজেক্ট হতে পারে, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রিফ্লেক্সিভ হতে পারে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ফ্যাক্টিটিভ হতে পারে। এবার দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আর কি হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে তোমার একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে? একটা গ্রুপ ভার্ব যদি যুক্ত থাকে, মানে গ্রুপ ভার্বের যে অবজেক্ট সেটা কিন্তু মানে এটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের মতো কাজ করে। যেমন হয়তো বললাম যে হি লাফড অ্যাট মি, হি লাফড অ্যাট মি, এই বাক্যটাতে লাফ অ্যাট মানে বিদ্রূপ করা, ঠিক আছে? সে আমাকে বিদ্রূপ করেছিল, হি লাফড অ্যাট মি। তাহলে এখানে মিটা হচ্ছে তোমার অবজেক্ট, লাফড অ্যাট এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এমনি যদি বলি হি লাভস মানে সে হাসে, হি লাভস সে হাসে, এই ভার্বের কোনো অবজেক্ট নাই, হি লাভস, লাভসটা আবার এখানে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল, ঠিক আছে? কিন্তু যখন বলবো যে হি লাভড অ্যাট মি, তখন এটা আবার ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। তাহলে একটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের সঙ্গে অনেক সময় একটা প্রিপোজিশন যোগ হয়, একটা গ্রুপ ভার্ব হয়ে যায়, তখন সেটা আবার ট্রানজিটিভ হয়ে যায়, ঠিক আছে? এটা একটা জানলাম। আর আরেকটা एग्जांपल যদি দিই, হি অ্যাক্টেড অন দিস রুল, হি অ্যাক্টেড অন দিস রুল, সে এই নিয়ম অনুসারে মানে কাজ করেছিল, হি অ্যাক্টেড অন দিস রুল। অ্যাক্টেড অন এটা একটা মানে গ্রুপ ভার্ব, তোমার কোনো কারো নির্দেশ অনুসারে কাজ করা, ঠিক আছে? তাহলে অ্যাক্টেড অন দিস রুল, এই দিস রুলটা হচ্ছে অবজেক্ট,
ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কি কি হতে পারে, ফ্যাক্টিটিভ অবজেক্ট হতে পারে, রিফ্লেক্সিভ অবজেক্ট হতে পারে, কগনেট অবজেক্ট হতে পারে, এবং একটা গ্রুপ ভার্ব মানে ইন্ট্রানজিটিভ ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত করে সেই ইন্ট্রানজিটিভ ভার্বটা আবার ট্রানজিটিভ হয়ে যায় এবং তার একটা অবজেক্ট থাকে। ঠিক আছে? এইভাবে আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভের ধারণা মানে ক্লিয়ার করতে পারবো আশা করছি। এবার আমি কতগুলো বাক্য দিচ্ছি দেখো, মানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ করতে হবে, একটাই ভার্বকে ট্রানজিটিভ করতে হবে এবং ইন্ট্রানজিটিভ করতে হবে। ঠিক আছে? যেমন একটা एग्जांपल যদি আমরা বলি, যেমন ওয়াটার বয়েলস, এই সেন্টেন্সটা দেখো, ওয়াটার বয়েলস, তাহলে এই সেন্টেন্স আমরা কি দেখছি, জল ফুটে, ওয়াটার বয়েলস, বয়েলসটা একটা ভার্ব, ওয়াটার সাবজেক্ট, এখানে অবজেক্ট নাই, তাহলে বয়েলসটা হচ্ছে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার যদি কোশ্চেন করা হয় যে বয়েলটাকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তরিত করো, মেক the verb boil and a transitive verb, এটাকে ট্রানজিটিভ করতে হবে। তাহলে এখানে কিভাবে করব, যেমন হয়তো বললাম যে মাদার বয়েলস অ্যান এগ, মাদার বয়েলস অ্যান এগ, মা একটা ডিম সিদ্ধ করছে, মাদার ইজ বয়েলিং অ্যান এগ, এরকম যদি বলি, তাহলে এখানে সেন্টেন্সটা একটু চেঞ্জ করতে হচ্ছে, ভার্বটা একই রাখতে হচ্ছে, কিন্তু ভার্বের অর্থটা দেখুন, প্রথমে বয়েলস মানে ফোটা, হ্যাঁ, আর পরে সেন্টেন্সে সিদ্ধ হওয়া বা সিদ্ধ করা, এরকম অর্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন আরো কিছু एग्जांपल যদি লিখি, আই রোট এ লেটার, আই রোট এ লেটার, তাহলে এখানে পাস্ট টেন্স আছে রোট, এ লেটার এটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, তাহলে আই রোট এ লেটার, রোটটা আছে ট্রানজিটিভ ভার্ব। এটাকে যদি আমরা ইন্ট্রানজিটিভ করি, রাইট ভার্বটাকে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ করলে কি হবে, আই রোট টু হার, আই রোট টু হার, আমি তার প্রতি লিখেছিলাম, আই রোট টু হার, তার প্রতি আমি লিখেছিলাম। এইখানে কিন্তু টু হারটা কিন্তু অবজেক্ট হচ্ছে না, কিন্তু অবজেক্ট হতে আগে বলেছি ভার্বকে হোয়াট বা হোম দ্বারা কোশ্চেন করতে হবে, হ্যাঁ, তার প্রতি। ঠিক আছে? তাহলে কি লিখেছিলাম আমি, অ্যানসার আসছে না, হ্যাঁ, তাহলে এখানে দেখো আই রোট টু হার, এটা ইন্ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। আর একটা एग्जांपल দেখো, দিস পেন ডাজ নট রাইট ওয়েল, এরকম যদি আমরা বলি, দিস পেন ডাজ নট রাইট ওয়েল, এই পেনটাতে ভালো লেখা হয় না, দিস পেন ডাজ নট রাইট ওয়েল, এই রাইটটা কিন্তু এখানে ইন্ট্রানজিটিভ, অবজেক্ট কিন্তু নাই। ঠিক আছে? আরো কিছু एग्जांपल দেখো, লীলা ইজ স্লিপিং, লীলা ইজ স্লিপিং, লীলা ঘুমাচ্ছে, স্লিপিংটা আছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই। ঠিক আছে? এবার এটাকে যদি আমরা ট্রানজিটিভ করি, লীলা ইজ স্লিপিং এ সাউন্ড স্লিপ, লীলা ইজ স্লিপিং এ সাউন্ড স্লিপ, এটা গভীর ঘুম, সাউন্ড স্লিপ অবজেক্ট, তখন এটা আবার ট্রানজিটিভ হয়ে গেল। ঠিক আছে? যেমন উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, বাঁচার জন্য খাই, উই ইট টু লিভ, তাহলে এই ইটটা এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। এটাকে যদি আমরা ট্রানজিটিভ করি, উই ইট রাইস, আমরা ভাত খাই, তখন রাইসটা অবজেক্ট হয়ে গেল, তখন ইটটা হয়ে গেল তোমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আরো একটা एग्जांपल দেখো, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, এর অবজেক্ট নাই, বার্ডস ফ্লাই, ফ্লাইটা হচ্ছে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। এটাকে যদি আমরা ট্রানজিটিভ করি, তাহলে বয়েজ আর ফ্লাইং কাইটস, বা বয়েজ ফ্লাই কাইটস, ছেলেরা ঘুড়ি ওড়ায়, তাহলে এখানে ফ্লাইটা তোমার ট্রানজিটিভ হয়ে গেল। এইভাবে আমরা ট্রানজিটিভকে ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভকে ট্রানজিটিভ করতে পারবো। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে মানে দেখবে এবং খাতাতে নোট করে রেখে বেশ কয়েকবার দেখবে, তাহলে দেখবে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, আজকে আমরা তোমার ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানলাম। হ্যাঁ, তারপর ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা ট্রানজিটিভ ভার্ব একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টগুলি ফ্যাক্টিটিভ হতে পারে, রিফ্লেক্সিভ হতে পারে, কগনেট হতে পারে এবং গ্রুপ ভার্ব যুক্ত হতে পারে।
তাই তো? আর শিখলাম ট্রানজিটিভ থেকে ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ। আর একটা বিষয় একটু সংক্ষেপে বলে আজকের ভিডিও আমি শেষ করব। এই যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, তো এই ট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোট্রানজিটিভ আর একটা হচ্ছে ডাইট্রানজিটিভ। একটা অবজেক্ট যখন থাকে তখন তাকে মনোট্রানজিটিভ ভার্ব বলা হয়, মনো মানে এক। আর ডাইট্রানজিটিভ যখন হচ্ছে দুটো অবজেক্ট থাকে। যেমন এর আগে আমরা যা শিখলাম সবই মনোট্রানজিটিভ, তোমার একটা করে অবজেক্ট, ঠিক আছে? যেমন উই রিড গ্রামার, আমরা গ্রামার পড়ি, তাহলে এখানে রিডটা আছে মনোট্রানজিটিভ ভার্ব, একটা অবজেক্ট আছে। এবার যদি বলি দ্য টিচার টিচেস হিস্ট্রি এন্ড সাইকোলজি, দ্য টিচার টিচেস হিস্ট্রি, দ্য টিচার টিচেস আস হিস্ট্রি এন্ড সাইকোলজি, বা দ্য টিচার টিচেস মি ইংলিশ, দ্য টিচার টিচেস মি ইংলিশ। এই সেন্টেন্সটা দেখো, দ্য টিচার টিচেস মি ইংলিশ, এটা দুটো অবজেক্ট আছে। কাকে শেখায়? মি, আমাকে শেখায়। কি শেখায়? ইংলিশ শেখায়। তাহলে দুটো অবজেক্ট। তাহলে এই দুটো অবজেক্ট থাকলে তখন সেটাকে ডাইট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে টিচেসটা হচ্ছে এখানে ডাইট্রানজিটিভ ভার্ব। এই দুটো অবজেক্টের মধ্যে একটা মানে মানুষকে বোঝাচ্ছে পারসন, আর একটা থিংস কে বোঝায়, ঠিক আছে? যে অবজেক্টটা মানুষের সঙ্গে যুক্ত, পারসনকে বোঝায়, ম্যানকে বোঝায়, সেই অবজেক্টটাকে বলা হয় তোমার ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা অ্যানিমালকে বোঝায় বা থিংসকে বোঝায়, জড়বস্তুকে বোঝায়, সেই অবজেক্টটার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা দুই প্রকার শিখলাম, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? এর আগে আমরা শিখেছি কোন কোন পার্টস অফ স্পিচ অবজেক্ট হিসেবে কাজ করে, সেটাও মানে আলোচনা করেছি। নাউন অবজেক্ট হয়, প্রোনাউন অবজেক্ট হয়, তারপরে তোমার ইনফিনিটিভ অবজেক্ট হয়, জিরান্ড অবজেক্ট হয়, নাউন ফ্রেজ অবজেক্ট হয়, এবং নাউন ক্লজ অবজেক্ট হিসেবে কাজ করে। তো এই জিরান্ড, ইনফিনিটিভ এগুলো আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আজকের ভিডিওটা মানে ভালো লাগলে তোমরা কমেন্ট করবে অবশ্যই। এবং সবশেষে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।